আমার বিবাহ বার্ষিকীতে আমার হাজব্যান্ড আমার কাছে চাইলো আমি যেন তাকে একটা বিবাহ করাই। আমাদের আজকে 12তম অ্যানিভার্সারি। আমাদের জীবনটা খুবই সুন্দর, একদম সাজানো গোছানো সংসার। আমাদের একটা ছেলে একটা মেয়ে। আমাদের 2 বছরের ফ্রেন্ডশিপ ছিল যখন আমরা কলেজে ছিলাম। তারপর আমরা যখন ভার্সিটিতে ছিলাম তখন আমাদের 4 বছরের প্রেম ছিল। তারপরে পড়াশোনা শেষ করার পরে সে চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, তারপরে আমাদের বিয়ে হয়েছে। তারপর দেখতে দেখতে আমাদের বিয়ের 12 বছরও হয়ে গেল। মানে এইভাবে দেখতে দেখতে আমাদের সম্পর্ক কিন্তু অনেক দিনের। তো আমার হাজবেন্ড কিন্তু খুবই লয়াল একজন মানুষ। মানে আছে না, কিছু মানুষকে দেখলেই বোঝা যায় যে তার মধ্যে কোনো ঝামেলা আছে বা সে কিছু লুকাইতেছে, কিন্তু না, আমার হাজবেন্ড একদম লয়াল একজন মানুষ, মানে একদম পিওর একজন মানুষ। সে আমাকে অনেক ভালোবাসে, আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসে, মানে আমাদের পুরো দুনিয়াই ছিল এটা। তো সেদিন আমাদের 12তম অ্যানিভার্সারি ছিল। তো আমাদের তেমন একটা অ্যানিভার্সারি পালন করা হয় না, কিন্তু সেদিন দেখলাম সে সন্ধ্যার সময় একদম গিফট টিফট নিয়ে কেক নিয়ে আসছে। তো তারপর সে আমাকে বলতেছে, আমি তো তোমাকে গিফট দিলাম কিন্তু তুমি তো আমাকে কখনো কোনো গিফট দিলে না। তো আমি বললাম, আচ্ছা বলো তুমি আমার কাছ থেকে কি গিফট চাও। তখন সে আমাকে বলল, আচ্ছা আমি যদি অন্য একটা বিয়ে করি তাহলে তোমার কি কোনো সমস্যা হবে। কিন্তু আমি এই কথাটা তেমন একটা গুরুত্ব দিই না, কারণ আমাদের যেহেতু এত বছরের সম্পর্ক আর আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক, তো এত বছর পরে এইরকমটা হতে পারে না, তাই আমি তেমন একটা গুরুত্ব দেই নেই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে যদি তুমি অসন্তুষ্ট থাকো, তোমার যদি আরেকটা বিয়ে করতে ইচ্ছা করে আমাকে বইলো, তো আমি বিয়ে করাই দিব। তো আমি এটা জাস্ট সিরিয়াস বলি না, এমনিতে কথার কথা বললাম। ওইটা ছিল সেই দিন। কিন্তু আমাদের অ্যানিভার্সারির প্রায় 4-5 মাস পর আমি খেয়াল করলাম যে আগেও সবসময় 7টা-8টার মধ্যে বাসায় ফিরে আসতো, যেহেতু আমাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য ও সব গুছাই টুছাই 7টা-8টার মধ্যে চলে আসতো। কিন্তু সেইখান থেকে সে হঠাৎ করে 12টা-1টা-2টার মধ্যে বাসায় আসে। তো দোকানের কর্মচারীদের আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলে তারা বলে, স্যার তো অনেক আগেই চলে গেছে, মানে কাজ টাজ তেমন না থাকলে গুছাইয়া 5টা-6টা বাজে বের হয়ে চলে আসে। কিন্তু আমি যখন তাকে জিজ্ঞেস করি, কিন্তু সে আমাকে নানান রকম বাহানা দেওয়া শুরু করে। তো মানুষের থেকে উড়া উড়া আমরা শুনতেছি, মানে আমার শাশুড়ি ননদ এরা যখন বাহিরে যায় মানুষের থেকে মুখে মুখে শুনে যে আমার হাজবেন্ড নাকি আরেকটা বিয়ে করছে। তো আমি তখন চিন্তা করলাম, আচ্ছা যেহেতু সবাই এইরকম বলতেছে, তো আমি তাকে সরাসরি জিজ্ঞেস করি। এদিকে সে যে অ্যানিভার্সারির দিন আমার কাছে বলছিল বিয়ে করবে আরেকটা, আমি মানে ওই কথাটা আমার আর মনে নাই। তো সে বাসায় আসছে রাতের বেলা। তো আমি তার জন্য অপেক্ষা করতেছিলাম। তো ও যখন বাসায় আসলো, তো ইদানিং বাসায় আসলে সে আর রাতের বেলা খাওয়া দাওয়া করে না। তো আমি তাকে খাওয়ার জন্য বলতেছিলাম। তো আমি যখন বললাম খাওয়ার কথা, তো সে টেবিলে বসছে, মানে একদম অল্প একটু খাবার নিছে, আমাকে জিজ্ঞেস করলো কি কি রান্না করছি, একদম মানে না খাওয়ার মতো আর কি, একটু খাইলো। তো ওর খাওয়ার সময় আমি বললাম, আচ্ছা তুমি কি কোথাও থেকে খেয়ে আসো। তো আমি যেহেতু মানে বাচ্চাদেরকে সকালবেলা স্কুলে নিয়ে যাই, তো যার জন্য আমি একটু আর্লি বাচ্চাদের নিয়ে ঘুমায় যাই। মানে অনেক সময় ভিতর থেকে লক করে রাখি, ও পরে চাবি দিয়ে ভিতরে ঢুকে। তো আমি কখনো ওরে সন্দেহ করতাম না, কারণ হচ্ছে আমাদের তো অনেক ভালো সম্পর্ক ছিল, যে এখানে সন্দেহের তো কোনো প্রশ্নই আসে না। তাই কখনো এগুলো নিয়ে প্রশ্ন করতাম না, আমরা দুইজন চলতেছিলাম, ভালোই চলতেছিলাম। পরবর্তীতে আমি তখন তাকে জিজ্ঞেসই করে ফেললাম যে আচ্ছা তুমি কি বিয়ে করছো। মানে এটা আমার পুরো একটা আন্দাজ ছিল যে আমি ওরা জিজ্ঞেস করে ফেলি যে তুমি কি ওই মেয়ের সাথে মানে থেকে আসো, ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসো, নাকি কি অবস্থা, তোমার এত লেট কেন হয় এখন বাসায় আসতে। তখন সে খুব স্বাভাবিকভাবে একদম নর্মালভাবে বলতেছে, হ্যাঁ আমি তো তোমাকে অ্যানিভার্সারির দিন বলছি যে আমি আরেকটা বিয়ে করব। তখন আমার মাথায় আসছে ওই কথাটা। তখন আমি বললাম, আচ্ছা তাহলে কি তুমি আমার উপর অসন্তুষ্ট। বলতেছেন না, তোমার উপর আমি অসন্তুষ্ট না, তুমি আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন, কিন্তু আমার ওই মেয়েটাকে ভালো লাগছে, আমার ভালো লাগা থেকে বিয়ে করছি। ওই মেয়েটাকে বিয়ে না করে আমি থাকতে পারলাম না, আমার ভালো লাগা থেকেই করছি। মানে কত সুন্দর করে একটা কথা বলে দিল। আমার অভিমানটা এতটাই হয়ে গেছিল যে আমি তাকে যে কিছু বলবো, মানে ওই ভাষাটা আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি ওইখানে স্টপ হয়ে যাই। তারপরে আমি নর্মালি ওই দিন রাতের বেলা ঘুমিয়ে যাই। তারপর আমি সকালবেলা চিন্তা করতেছিলাম, মানে আমি কি করব, কি করা যায়। মানে ভিতরে ভিতরে চিন্তা করতে করতে আমি পুরো অসুস্থ হয়ে গেছি। আমি কার কাছে বলবো, কার সাথে বিষয়টা শেয়ার করব। তো এইভাবে চিন্তা করতে করতে প্রায় 1 সপ্তাহ 10 দিন পর আমি পুরোই অসুস্থ হয়ে গেলাম। কারণ চিন্তা করতে করতে আমি এমন অবস্থা হয়ে গেছে, আমি কার কাছে বলবো, কারণ আমার বাবা মা তোর কাছে আমাকে বিয়ে দিতে চায় নাই। আমি খুব বড় গলা করে খুব জোর করে ওকে আমি বিয়ে করছিলাম। আর সেই জায়গায় সেই 20-22 বছরের আমাদের সম্পর্কের মধ্যে অন্য কাউকে বিয়ে করে বসে আছে। এবার আমি যেহেতু অসুস্থ হয়ে গেছি, পরে আমি আমার বাবার বাড়িতে চলে গেছি। কিন্তু আমি যে এত অসুস্থ, আমি যে বাবার বাড়ি গেলাম, এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। আর আমি যে 1 সপ্তাহ যাবৎ বাবার বাড়িতে চলে গেছি, এটা মনে হয় ও জানেই না। কারণ ওই যে মানে আগে তো দুপুরবেলা খাইতে আসতো, আমার সাথে দেখা হইতো, এখন আসেও না। রাতের বেলা আসলো তেমন একটা খোঁজ খবর নেয় না। মানে আমার সম্পর্কে সে পুরাই উদাসীন হয়ে গেছে। আর তাছাড়া সে খাওয়া দাওয়াটা ওই বাড়িতে করে না, ওই মেয়ের সাথে খাওয়া দাওয়া করে, ওইখানেই তার পুরো সংসার। আর সবচেয়ে মজার কথা হলো, আমার বাসা থেকে 2-4টা বাড়ি পরেই মানে সে ওই বাসা ভাড়া নিয়ে থাকে।
আর এই কথাটা আমি কোনোভাবেই জানি না, মানে সে ওই রকম ভাবেই বিষয়টা লুকায়ে রাখছে যেন কোনোভাবেই ওই কথাটা আমার কান পর্যন্ত না পৌঁছায়। কিন্তু কথা আর কতদিন গোপন থাকে। তো এই তো এরপরে প্রায় বাবার বাড়িতে 15-20 দিন থেকে আসলাম, মাকেও বলার সাহস পাইনি। আমার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি সামনাসামনি ছিল, ওইখান থেকে বাচ্চারা স্কুলে যাইতো। কিন্তু শ্বশুর বাড়িতে আইসা লাস্টে আমার বাধ্য হয়ে আমার শাশুড়ির কাছেই বললাম। তো তারপর আমার শাশুড়ি তাকে ডাকলো, তাকে ডাইকে সবকিছু জিজ্ঞেস করলো। মানে তার ফেস দেখে, তার কথাবার্তা দেখে তার এরকম নাই সে যে একটা অন্যায় করছে, একটা অপরাধ করছে, লুকাইছে কিছু, মানে তার মধ্যে ওইরকম কোনো অপরাধ বোধই নাই। সে নর্মাল ভাবে বলতেছে হ্যাঁ আমি বিয়ে করছি। তো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি মেয়েটার সাথে দেখা করি। তারপর আমি মেয়েটার সাথে দেখা করি। মেয়েটার সাথে দেখা করার পরে মানে আমি মোট কথা মেয়েটার পায়ে পড়ে কান্না করছি যে দেখো আমার সংসারটা তুমি ধ্বংস করো না, কারণ আমার 2টা বাচ্চা আছে। তারপর আমি ওকে বললাম আচ্ছা তুমি তো আমার হাজবেন্ডের টাকা পয়সা দেখে বিয়ে করছো, তোমার কত টাকা চাই বলো, আমি তোমাকে যত টাকা চাও আমি দিব। প্রয়োজন আমার যত যা কিছু আছে আমি সব কিছু বিক্রি করে তোমাকে টাকা পয়সা দিব, তারপরে তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। মানে ওই মেয়েটারও 2 জায়গায় বিয়ে হয়েছে, সে একটা ডিভোর্সি মেয়ে, সে চাইলে একটা আনমেরিড ছেলেকে বিয়ে করতে পারতো, কিন্তু সে আমার স্বামীকেই কেন বিয়ে করলো। মেয়েটার বয়স কিন্তু খুবই কম, কিন্তু তার 2টা সংসারই টিকে নাই, 2টা সংসার থেকে ডিভোর্স হয়ে গেছে। তখন তার খুব সুন্দর একটা উত্তর ছিল, আপনি পারলে আপনার হাজবেন্ডকে আটকায় রাখেন, আপনি আমার কাছে কেন আসছেন। তো মেয়েটার কথা অত ভুল না, এটাও তো সত্যি, আমি তো আমার হাজবেন্ডকে পারলে আটকায় রাখতে পারি। তো এইটা বলেই মেয়েটা আমাকে খুব স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে অপমান করে বের করে দিল। ওই দিনের পর থেকে ওই মেয়েটার সাথে আমি আর কখনো দেখাও করি নাই, কথাও বলি নাই। তো এখন আমি মোটামুটি আমার হাজবেন্ডের সাথে আর কথাবার্তা বলি না, আমি কোনো সিনক্রিয়েটও করি না। শ্বশুর শাশুড়িও জানে। আর আমি যদি বেশি সিনক্রিয়েট করি তাহলে বাচ্চা কাচ্চারও বিষয়টা জেনে যাবে। কারণ আমি চাই না আমার বাচ্চাদের কাছে তার বাবা একজন খারাপ মানুষ হিসেবে পরিচিতি পাক, বা ওর মাকে যে ওর বাবা কষ্ট দিতেছে এই জিনিসটাও আমার বাচ্চারা বুঝুক। ওই সময় আমার মেয়েটা ক্লাস 6-এ পড়তো। আমার মেয়েটা হয়তো একটু একটু বুঝতে পারতো যে আমি ওর বাবার কারণে স্যাড আছি, কারণ আমি রাত ভরে কান্নাকাটি করতাম, কোনো কিছু খেতে পারতাম না, শুকাইতে শুকাইতে এত খারাপ অবস্থা হয়ে গেছে। সবাই আমাকে জিজ্ঞেস করতো যে কি হয়েছে কি হয়েছে, কিন্তু আমি কাউকে বলতে পারতাম না। তবে আমার ননাস ছিল, উনি জানতো, আমার শ্বশুর শাশুড়ি জানতো। সবাই বলতো এটা ওর কোনো ভালোবাসা না, এটা ওর একটা মোহের জায়গা, চিন্তা করিস না, দেখবি একদিন ফিরে আসবে। কিন্তু ফিরে আসলে কি, আমি তো আর ওকে আগের জায়গাটা দিতে পারবো না, কারণ ও তো আমাকে ঠকাইছে। ও কিন্তু ওই মেয়েটার সাথে পার্মানেন্টলি থাকে না, মানে প্রতিদিন যায় 4-5 ঘন্টা থাকে একটা সময় থেকে, তারপর দেখা গেছে রাতের দিকে চলে আসে, অথবা দুপুরবেলা গেলে কিছুটা সময় থেকে চলে আসে। সে প্রতিদিন রাতে এসে বাসায় আমার বেডরুমে ঘুমায়। তো আমার ছেলে যে সে ওর দাদুর সাথে ঘুমায়, আমি আবার আমার মেয়ের সাথে ঘুমাই। তো আমি কিন্তু আমার রুমে প্রায় 1.5 বছর যাবৎ ঘুমাই না। তো 1.5 বছর পর আমার হাজবেন্ডের মনে হইলো যে মানে আমাকে জিজ্ঞেস করুক যে আমি এমন কেন করতেছি, আমি কেন তার সাথে ঘুমাই না, আমি কেন তাকে একা ছেড়ে রাখছি। মানে ও আরেকটা বিয়ে করছে, ওইখানে ও সংসার করতেছে, সে একটা মেয়ের সাথে সময় কাটায় আইসে আমার বিছানায় ঘুম আসতেছে, আর সে উল্টা আমাকে জিজ্ঞেস করে আমি কেন তাকে একা করে দিছি। আমি তখন বললাম তুমি যখন ওই মেয়ের কাছ থেকে এসে আমার এই বিছানায় শোও, তখন আমি এই বিছানায় সারাদিন একটু বসতেও পারি না, আমার গা ঘিন ঘিন করে। আমার খুব ঘৃণা লাগে যে আমার স্বামী একটা মেয়ের কাছ থেকে আসছে, এসে আমার সাথে আবার থাকবে, মানে আমি তোমার সামনেও যেতে পারি না, আমার এটা খুব ঘৃণা ঘৃণা লাগে। তো আমার পক্ষে এটা কোনোদিন সম্ভব না, তুমি পারলে ওই মেয়ের সাথে রাতেও থেকে যেও, বাসায় আসতে হবে না। তো আমাকে বললো তুমি কি খুশি আমি যদি ওই মেয়ের সাথে থেকে যাই, তুমি তো মেয়ের সাথে খুব কষ্ট করে ঘুমাও, তো আমি যদি ওই মেয়ের সাথে থাকি তুমি এই রুমে এসে ঘুমাবে। তো আমি বললাম না, এটা কোনোদিনও সম্ভব না, কারণ এই রুমে আসলে আমার তোমার সব কথা মনে হবে। তো আমি এসব মনে করতে চাই না, আমিও আমার মেয়ের সাথেই থাকবো। আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব না, কারণ হচ্ছে আমি সমাজের কথা চিন্তা করে, আমার বাচ্চাদের কথা চিন্তা করে আমি নীরবে সারা জীবন এইভাবে কাটিয়ে দিব। আমি তোমাকেও কিছু বলবো না, তুমি থাকো, ওই মেয়ের সাথে থাকো, তোমার ভালো লাগার মানুষের সাথে থাকো, কোনো সমস্যা নাই, আমি আমার বাচ্চাদের নিয়ে থাকবো। তো ওই দিনের পরে এভাবে কেটে গেল প্রায় 2 বছর। তো 2 বছর পরে তো মোটামুটি এর মধ্যে তো এলাকার মানুষ এটা জেনেই গেছে যে ও আরেকটা বিয়ে করছে। তো 2 বছর পরে এখন আস্তে আস্তে মানুষের কাছ থেকে শুনি ওই মেয়ে নাকি আরও একজনের সাথে রিলেশন করছে। তো আমার তো ওর লাইফ নিয়ে, ওই মেয়ের লাইফ নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, আমি তো ওদেরকে ওদের মতো ছেড়ে দিছি, কারণ আমার দোকান থেকেও যথেষ্ট টাকা পয়সা আসতেছে, আমার বাসা একটা ভাড়া পাই, সেখান থেকে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আমি সব মিলে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আমি চলতেছি আমার মতো। তো ওদের যখন 3 বছর বিয়ের হয়ে গেছে, তখন ওই মেয়ে নাকি আবার অন্য কারোর সাথে চলে গেছে, এটা আবার সবাই এখন বলতেছে। তো এই ব্যাপারটা আমিও কিছুটা আন্দাজ করতে পারলাম, কারণ এখন প্রায় সময় দেখি আমার হাজবেন্ড সন্ধ্যার সময় বাসায় এসে বসে থাকে। তো সে বাসায় বসে থাকলো, তো আমি তো তার সামনে যাইও না, কথা টথা বলি না। সে দেখা যায় আমার ছেলের রুমে যায়, মেয়ের রুমে যায়, তাদের সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু আমার মেয়ে তো এখন ক্লাস 9-এ পড়ে, সে তো সবই বুঝে গেছে।
আর যেহেতু মোটামুটি আশেপাশে সবাই জানে, সবাইয়ের কাছ থেকে আমার মেয়ে তো মোটামুটি শুনছে, তো সে এখন পুরাই জানে যে আমার বাপ এই কাজ করছে। তাই মেয়েও এখন আর বাপের সাথে ওই রকম ভাবে কথা বলে না, মানে খুব প্রয়োজন ছাড়া। আর প্রয়োজন হলেও সে তার বাপের সাথে কথা বলে না, তার যা প্রয়োজন সে তার দাদুকে বলে, আমাকে বলে। আর ছেলেটা যেহেতু ছোট, ও ওইরকম ভাবে বুঝে না, তারপরেও ওর বাবাকে বলছে যে বাবা সবাই বলে তুমি নাকি আরেকটা বিয়ে করছো। তো এখন আমিও তাকে একা করে দিছি, কারণ সে একাই থাকুক, তার মতো থাকুক, আমার আর আগের মতো তাকে ভালোবাসা বা তার সাথে ওই রকম আগের সম্পর্ক তৈরি করা সম্ভব না। তো এটাই হলো আমার জীবনের কথা। আসলে জীবন কখন যে কাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায় সেটা কেউ জানে না। তো একটা কথা কি, আমার মা সব সময় আমাকে বলতো যে তুই সেম এজে বিয়ে করতেছিস, একটা কথা সব সময় মনে রাখিস, এই সম্পর্ক কখনো ভালো হবে না, আর এই ছেলে কিন্তু কখনো লয়াল থাকতে পারবে না। একদিন না একদিন দেখবি এই ছেলে মানে তোর প্রতি মন উঠে যাবে, তোর প্রতি মন ভরে যাবে, তখন অন্য আরেকটা মেয়েকে বিয়ে করবে। মানে আমার মা যখন বিয়ের আগে আমার মা আমাকে সবসময় এগুলো বুঝাইতো যে দেখিস কখনো তোদের সম্পর্ক ভালো হবে না। তখন আমি আমার মাকে বলতাম যে না, তোমরা দেখো কখনো এমন হবে না, জীবনেও না, আমাদের সম্পর্ক অনেক ভালো থাকবে। আমি খুব করে বলতাম যে এইসব আজের কথা বললো না, এইসব আজের কথা বলতেছ, ও কখনোই এমন করবে না। তখন আমার মা বলতো আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতেছি, দেখিস ও এমন করবেই। কারণ সেম এজের বিয়েগুলা এমনটাই হয়, এটা আমার মায়ের বলা কথা ছিল আর কি। তো সেই বিয়ের 12 বছর পরে আমার মায়ের বলা সেই কথাটাই সত্যি হলো, সে আমার প্রতি লয়াল থাকতে পারলো না। কারণ যেহেতু আমাদের দুইজনের বয়সটা সেম ছিল, আর আমি মা হওয়ার পরে হয়তো বা আমার প্রতি তার আগের মতো আর ওই ইন্টারেস্ট ছিল না, আমার প্রতি তার মন ভরে গেছে। তবে যাই হোক, আমি এতটুকু সিদ্ধান্ত নিছি যে ওর সাথে আমার সম্পর্ক আর আগের মতো ঠিক হবে না, ওর আমি পুরা একা করে দিছি। এতে আমার যতই পাপ হোক যাই হোক, আমি কখনোই আপোষ করব না। যাই হোক, গল্পটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, গল্পের সাথে কিন্তু কেউ কখনো আমার জীবনের সাথে মিলাবেন না, এটা একটা আপুর গল্প। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এটা সত্যি, মেয়েদের জীবনে কখন যে কি ঘটে যায় কেউ জানে না। ভালোবাসার মানুষটা, ভরসার মানুষটা যখন বিশ্বাস, ভরসা, ভালোবাসা নষ্ট করে ফেলে না, তখন তাকে আর চাইলেও আগের মতো মনে জায়গা দেওয়া যায় না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।